জমে উঠেছে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ এবং ইতিমধ্যে পয়েন্ট টেবিলের উত্থান পতন শুরু হয়ে গেছে। সুপার এইটে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডের সঙ্গে কি হবে সেখানে সেই নিয়ে চলছে জল্পনা কল্পনা। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে। পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সার জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ফর্মার ক্রিকেটার জাভেদ ওমর বেলি। ভাই আপনাকে স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে ফিরবো এবং পরিচয় করে দিই। দর্শক আমার সঙ্গে আছেন 6 জন ক্রিকেট প্রেমীও। স্বাগত আপনাদেরকে। ওয়েল একটু পরিচিত হয়ে নেই শুরুতেই, কে আছেন? আসসালামু আলাইকুম, আমি রাকিবুল ইসলাম সিফাত। আমি এসেছি বিজেএম ইউনিভার্সিটি ফ্যাশন টেকনোলজি থেকে। আমি ডিপার্টমেন্ট অফ অ্যাপারেল মার্চেন্ডিং এন্ড ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি মেম্বার। বাহ, দারুণ। ক্রিকেট খেলা হয় নাকি শুধু আগে রেগুলারলি খেলা হইতো, এখন হচ্ছে অফিসের কারণে খেলাধুলার পরিমাণটা একটু কমে গেছে, বাট রেগুলার খেলা দেখা হয়। আচ্ছা, খেলতেন যখন তখন কি মানে ব্যাটার ছিল নাকি বোলার? আমি হচ্ছে পেস বলার অলরাউন্ডার ছিলাম। পেস বোলার অলরাউন্ডার। বেসিক্যালি হচ্ছে মিডিয়াম লেন্থের ওভারগুলোতে হচ্ছে বেসিক্যালি। আচ্ছা, দারুণ। পরে আমার সঙ্গে আছেন আবির ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি, কি করছেন এবং খেলা নিয়েও জানতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আছি। আমার থাকা হয় উত্তরায়। আমি ছোটোবেলা থেকেই খেলাধুলার একজন ভক্ত এবং আমি নিজেও ক্রিকেট খেলতাম এবং খেলাটা মাঝে মাঝে ফলো করা হয়। এখন অফিসের জন্য হয়তো বা এতটা ফলো করা হয় না, বাট আমি তারপরেও যতটুকু পারি চেষ্টা করি খেলাটা দেখার জন্য। ধন্যবাদ। আচ্ছা, ওয়েল আমার সঙ্গে আছেন তাসনুবা আপু। আপু, জানতে চাই ক্রিকেট প্রেম কখন থেকে শুরু? ক্রিকেট একদম ছোটোবেলা থেকে আমি দেখি, বিশেষ করে আমার ফ্যামিলিতে সবাই ক্রিকেট পছন্দ করে। আমার দাদা এখন নেই, উনিও দেখতো, উনি খুব মানে ফ্যান ছিল ক্রিকেটের। তো ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি দেখা হয় বাংলাদেশে খেলা। এখন আমি বিজিএম ইউনিভার্সিটিতে আছি লেকচারার হিসেবে এএমএম ডিপার্টমেন্টের। ওকে, এরপরে আমার সঙ্গে আছেন জয়। আপনার সঙ্গে একটু কথা বলি, একটু মাইক্রোফোনটা পাস করে দিই আমরা। আচ্ছা, ওয়েল কি করছেন এবং ক্রিকেট প্রেম কখন থেকে শুরু, খেলছেন কিনা এখন? আমি এখন বর্তমানে হচ্ছে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে হচ্ছে স্টুডেন্ট হিসেবে আছি, ফাইনাল ইয়ারে আছি। আর আগে হচ্ছে আমার মানে প্রফেশনালভাবে এজ লেভেল ক্রিকেটটা খেলা হয়েছে, তো কোনো একটা কারণে হচ্ছে এটা অফ হয়ে গেছে। তো বর্তমানে হচ্ছে জাস্ট দেখা হয় আর মানে পাড়াতে খেলা হয় আর কি, এতটুকুই। ওকে, এরপরে নাফিদ আছে আমাদের সঙ্গে। আপনিও কি একই ইউনিভার্সিটির? জি, আসসালামু আলাইকুম। আমিও বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজির একই ব্যাচেরই আমরা, চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এবং ক্রিকেট খেলাটা ছোটোবেলা থেকে একটা আমার আবেগের সাথে জড়িত একদম। এবং বলতে গেলে এজ লেভেলে আমিও খেলেছি একটা মোমেন্টে, তো কিছু কারণে আর কি ছেড়ে দেওয়া হয়েছে। এবং এখন আর কি একটু খেলা দেখা হয়, ভালোই খেলা দেখা হয়। আর পাড়াতে ওই যে ক্রিকেটটা খেলা হয়, যেহেতু ভালোবাসা এটার মধ্যে জড়িয়ে আছে। কি ব্যাটার নাকি বোলার নাকি অলরাউন্ডার? পেস বোলার কাম ব্যাটসম্যান ছিলাম। আচ্ছা, ব্যাটসম্যান। ওকে, ওপেনিং এ খেলতেন? না, আমি হচ্ছে 1-2 ডাউনে নামতাম আর স্ট্রাইক বোলার ছিলাম। ওকে, পেস বোলার যেটা। নাইস। এরপরে আমার সঙ্গে আছেন উর্মি আপু। আপনার সঙ্গে একটু কথা বলি, একই ইউনিভার্সিটির তো? জি, আমার নাম সাইমা সুলতানা উর্মি। আমি মিরপুরে থাকি। আমি বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির একজন লেকচারার। আর খেলা দেখা হয় আসলে স্কুল লাইফ থেকে, ফ্যামিলির সবার সাথে একসাথে বসে আগে খেলা দেখা হতো। বাট এখন দেখা যায় ব্যস্ততার জন্য খুব একটা দেখা হয় না, বাট বাংলাদেশের খেলাগুলো মিস করা হয় না একদম। ঠিক আছে, আপনাদের কাছে ফিরবো আবারও, একটু দর্শকদের কাছে ফিরতে চাই। এবার দর্শক আমাদের সঙ্গে আজকে যারা অতিথি আছেন তাদের সঙ্গে তো পরিচিত হলাম, কিন্তু আপনাদের জন্য যে কুইজ পর্ব রয়েছে সেটি নিয়ে এবার বলতে চাই যে প্রতিদিনের মতো আজও একটি কুইজ রয়েছে, কিন্তু তার আগে বলবো গতকালকের উইনার কে হয়েছেন। গতকালকে আমাদের কুইজ ছিল পাকিস্তান বনাম কানাডা ম্যাচের ভেন্যু কোনটি, এবং অপশন ছিল এ নাসাউ ক্রিকেট গ্রাউন্ড এবং অপশন বি ছিল স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম। সো সঠিক উত্তর হচ্ছে নাসাউ ক্রিকেট গ্রাউন্ড, এবং সঠিক উত্তরদের মধ্যে যে বিজয়ী হয়েছেন তিনি হলেন ইমরান চৌধুরী বান্দরবন থেকে। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনি পেয়ে যাচ্ছেন চ্যানেল 24-এর সৌজন্যে 1000 টাকার মোবাইল রিচার্জ। ওকে, এবার আজকের কুইজটা বলছি। আজকের কুইজ হলো নামিবিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হন, ডেভিড ওয়ার্নার নাকি অ্যাডাম জাম্পা? সো সঠিক উত্তরটা পাঠাতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে WC স্পেস দিয়ে এ অথবা বি লিখে পাঠিয়ে দিতে হবে 26969 এই নম্বরে, এবং যত খুশি ততবার পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 2টা। এবং পুরস্কার সেটি তো বলে দিয়েছি, আরও একবার বলে দেই, সঠিক উত্তরদাতা পাবেন
চ্যানেল 24-এর সৌজন্যে 1000 টাকার মোবাইল রিচার্জ। ওকে ওয়েল, পাঠাতে থাকুন, সময় তো শুরু হয়ে গেল। এবারে বেলিম ভাই আপনার কাছে ফিরতে চাই। এখনো পর্যন্ত পয়েন্ট টেবিল আসলে প্রেডিকশনের বাইরে তেমন কিছু আমরা দেখতে পাইনি। যে দলগুলো নিয়ে আশা করছিলাম সেই দলগুলোই উপরের দিকে আছে। একদম সার্বিকভাবে শুরুতেই জানতে চাই এবারে বিশ্বকাপ নিয়ে আপনার ভাবনা এবং কি দেখছেন এখনো পর্যন্ত। না, আমরা যেভাবে মনে করেছিলাম যে রানের ফুলঝড়ি হবে ওইভাবে হয় নাই। প্রতিটা দলই কিন্তু মানে বেশ কিছু খুবই লো স্কোরিং ম্যাচ আমরা একের পর এক দেখতে পাচ্ছি। অ্যাবসলিউটলি। তো ওই একটা জায়গায় একটু যেহেতু আমেরিকাতে করার বড় কারণ একটু হয়তো আমেরিকা নো ডাউট ভালো ক্রিকেট খেলছে আমেরিকার দল, বাট অত পপুলার না ক্রিকেট। পপুলার করার জন্য ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে তারা করেছে, বাট ওইবার যদি একটু যারা একদম দর্শক, সাধারণ দর্শক যদি এরকম 4 ছক্কা দেখলে আরেকটু এনজয় করতো। এক্সাইটমেন্ট আমরা এনজয় করি, বাট যারা সাধারণ দর্শক 4 ছক্কা চায় বা সবাই চায় 4 ছক্কা, ওই একটা জায়গায় আমার মনে হয় একটু আমেরিকা ওইভাবে করতে পারে। ড্রপিং উইকেট ছিল, বাট স্টিল আমি মনে করি তারা যেভাবে মাস্টার প্ল্যান করে, যেহেতু শর্ট টাইম ওরা ওয়ার্ল্ড কাপটা করছে বা মাঠ বা উইকেট বলেন, বাট ইন ফিউচার তারা খুব দ্রুত এগিয়ে যাবে, এটা পুরো সংকেত, নো ডাউট। তাদের পপুলারিটি বলেন বা তাদের ম্যানেজমেন্ট বা স্ট্রাকচার ওয়াইজ বলেন। এটা কি ইউএস এর দলের কথা বলছেন না, নাকি গ্রাউন্ডের ওদের কথা? বোর্ডের গ্রাউন্ডটা যেটা আপনি বললেন ওয়ার্ল্ড কাপ, তো এটা যদি রান হতো একটু ভালো হতো উইকেটের জন্য। আর ইউএস দল তো নো ডাউট ভালো খেলছে, বাট টোটাল দল যদি আপনি দেখেন স্টিল পাকিস্তানকে সবাই এক্সপেক্ট করেছে যে সেকেন্ড রাউন্ডে যাবে, বাট স্টিল তারা খাতা কলমে এখনও আছে, বাট এমনি বাস্তবতা ভেরি টাফ। এমনি সব দল ঠিকই আছে। আর আমরা তো সবসময় চিন্তা করি স্পেশালি আমি চিন্তা করি কোন দল কী হচ্ছে না, বাংলাদেশটা অ্যাটলিস্ট সেকেন্ড রাউন্ডে গেলে আমাদের অনেক বড় পাওয়া হবে। যেহেতু আপনি জানেন বিশ্বকাপে আমরা স্ট্রাগলিং করে বিশ্বকাপে গিয়েছিলাম, মানে ইউএস সিরিজ হার, যাওয়ার আগে জিম্বাবুয়ে, তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ ইজ ফাইন। বাংলাদেশ তো একটু ব্যাকফুটেই ছিল, কিন্তু প্রথম ম্যাচ দেখে আসলে আবার দর্শকরা এবং আমরা যারা বাংলাদেশের মানুষ আছে আমরা তো নিঃসন্দেহে উজ্জীবিত, ক্রিকেট প্লেয়াররাও তো নিঃসন্দেহে উজ্জীবিত আছেন এই মুহূর্তে। এবং পরবর্তী ম্যাচের কথা যদি বলি নেদারল্যান্ড, সেক্ষেত্রে আমরা তো আশা করতেই পারি। না, অফকোর্স প্রথমত আমরা যেভাবে স্টার্ট করেছিলাম ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে যেটা প্ল্যান ছিল ওইভাবে কিন্তু আমরা ভয়ে ছিলাম, মানে সন্দেহ ছিল, অলওয়েজ কোশ্চেন মার্ক ছিল। তো যাই হোক, আমরা হয়তো মানে মনদের ভালো খেলে জয়লাভ করেছি প্রথম ম্যাচ। সেকেন্ড ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, কেন সাউথ আফ্রিকা ভালো ক্রিকেট খেলছিল না এবং সুযোগটা কিন্তু আমাদের ফরেই ছিল। সেটাই, সাউথ আফ্রিকা 2টা ম্যাচ জিতলো, দে আর নট কমফোর্টেবল। যেমন শ্রীলঙ্কায় 77 রান অল আউট করার পরও 4 উইকেট পড়েছিল, হর্নের সঙ্গে এত কম আউট করে 12 রানে 4টা পড়ে গেছিল। ওইখানে মিলার একদম এক্সট্রা অর্ডিনারি খেলে জয়লাভ করছে। সেম নেদারল্যান্ডের সঙ্গেও কিন্তু আমরা দেখেছি ওটা তো যে মিলারই খেলেছে 50 প্লাস করে, একা ওয়ান ম্যান শো খেলেছেন, যেখানে 6 উইকেট না 7 উইকেট পড়ে গিয়েছিল, 3 উইকেট জয়লাভ করেছে বোধহয়। তো ওই একটা জায়গা থেকে বাংলাদেশ যেহেতু এত নেগেটিভে ছিল, ওই জায়গায় একটা জয়লাভ করে একটু ফুরফুরা মেজাজ বলেন বা বিশ্বাসের জায়গাটা অনেকখানি এগিয়েছিল। তো আর সাউথ আফ্রিকা ভালো খেলছিল না, এই জন্য আমি সবসময় বলি বাংলাদেশ দল যেখানে অবস্থান করছে, বাংলাদেশকে যে সুযোগগুলা কাজে লাগাতে হবে। কিন্তু আমরা এখনও অস্ট্রেলিয়া হয়নি, এখনও ইন্ডিয়া হয়নি, একা ম্যাচ জিতাই দেবো। তো ওই জায়গাটায় সাউথ আফ্রিকা আমাদেরকে চমৎকার একটা সুযোগ করে দিয়েছে, ফলোড বাই আওয়ার বোলিং। আমাদের বোলিং বলেন, ফিল্ডিং বলেন, সব কিছু মিলিয়ে ওই জায়গায় ব্যাটিং ও স্টার্টটা প্যানিক হয়নি আমরা, বাট আমরা খুব রাশ শট খেলে সফট আউট করে আমাদের মানে আমরা এই ম্যাচটা হেরেছি। ওরা বোলিং করেছে মোটামুটি, কিন্তু আমরা বেশি ভালো ব্যাটিং করি নাই। কেন 100 জন 14 রান ইউআর চেজিং, মানে টার্গেট থাকে 120 বলে, ওই একটা জায়গায় কিন্তু সব ঠিক ছিল, কিন্তু ওই যে একটা জায়গাটায় অ্যাটাক করতে গিয়ে মাথায় রাখতে হবে সাউথ আফ্রিকা পারে না, ইন্ডিয়া পারে না এক ওভার খেলতে, পাকিস্তান পারে না। এটা হচ্ছে মাইন্ড সেট আপ। আপনি যত দ্রুত মাইন্ড সেট আপ করবেন, যেহেতু আমরা এই টাইপের ফাঁসা উইকেটে খেলে অভ্যস্ত। দ্বিতীয় হচ্ছে আমরা বড় মারতে পারি না, বড় শট মানে পারি, হয়তো ওরা যদি 8টা মারে আমরা 4টা মারি। তো ওই একটা জায়গায় আমাদের যেটা মাহমুদুল্লাহ রিয়াদ, হৃদয়, তারা কিন্তু রান নিতে পারে না 2, বাট অ্যাপ্রোচ ছিল ভেরি ক্লিয়ার, 30 ইয়ার্সের বাইরে গেলে আমরা 2 নিব। ওই জায়গায় কিন্তু ট্রাই করে যাবে। এটা যে প্রথম ব্যাটসম্যান থেকে যখন জুনিয়র তামিম 2টা 4 মারলেন, ঠিক আছে, পেয়েছেন, মেরেছেন, কিন্তু পরের থেকে যদি এই মাথায় রাখতে হবে শর্ট বলকে আমি ট্যাপ করে 1 রান নিব আর 30 ইয়ার্সের বাইরে 2 রান ট্রাই করব। তো ওই একটা জায়গায় যদি প্রথম থেকে হতো, বাংলার জায়গায় 2, 4, 6 বল আগে শেষ হতো। ওই হৃদয়ের আউটটা খুব টার্নিং পয়েন্ট হয়ে গেলো,
তারপর হৃদয়ের মাহমুদুল ছিল অ্যাপ্রোচ, ওই অ্যাপ্রোচ যদি আরও আগে থাকতো সেটা সাকিব হতে পারে, শান্ত হতে পারে। কেন আপনি যখন উইকেট ডিমান্ড করছে না বড় শট মারা, ওরা প্ল্যানই করেছে কি আমরা শর্ট বল দিব, শর্ট মিডল এখানে রাখবো, টাইমিং হবেই না। কারণ যেহেতু বল হচ্ছিল 2 পেজ 2 বাউন্স, একটা আসছিল 150, ওই পেজের মধ্যে একটা 30 উইথ বেশি বাউন্স, স্লো বাউন্স, টেনিস বল বাউন্স যেটা বলি, যেহেতু স্লো উইকেট। ওই একটা জায়গায় বাংলাদেশ, এটা হচ্ছে মাইন্ড সেট আপ, ইনস্ট্যান্টকে উইকেট আমার কী ডিমান্ড করছে, তখনই আপনি এই টাইপের ম্যাচ জিতবেন। যেটা পাকিস্তান হয়তো সাদাবকে নামিয়েছিল, কিন্তু ওই জায়গায় নামানো কেন, মারার জন্য নামিয়েছে, ওখানে মারা দরকারই ছিল না। ওই জায়গায় যদি ওদের ইফতেখার আসতো তাহলে ব্যাপার ছিল, যেটা আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ 7 নম্বরে এসে কাভার করেছিল, কিন্তু তারপরে এন্ড অফ দ্য ডে আমরা শেষ করতে পারিনি। আপনি যতই ভালো খেলেন, যদি এই সেকেন্ড রাউন্ড যদি কনফার্ম হতো, বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে আরও ভালো খেলতে, হয়তো এখনও সেকেন্ড রাউন্ড যাবে, বাট এত সহজ হবে না, এখন কষ্ট করে জিতে যেতে হবে। এখন কি আবার আমাদের অন্য কোনো ক্যালকুলেশনের দিকে তাকাতে হবে কিনা, যে আসলে নেদারল্যান্ড না দেখেন, নেদারল্যান্ডকে জয়লাভ করলে মানে থ্রু হয়ে যাবে আমরা মনে হয়, খাতা কলমে হয়তো কিছু থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় নেদারল্যান্ডটা বেশি প্রেশার থাকবে বাংলাদেশে। যেটা আমি বরাবরই বলি, সাউথ আফ্রিকার সঙ্গে প্রেশার কম, সাউথ আফ্রিকা জয়লাভ করে এটাই নিউজ, যেহেতু আমাদের সুযোগ আসছিল আমরা জয়লাভ করতে পারিনি। কিন্তু যদি এগেনস্ট হল্যান্ড আল্লাহ না করুক যে ওটা আমরা স্লিপ করি, ওটা বড় নিউজ, যেহেতু আমার সেকেন্ড রাউন্ডের অনেক বড় অপরচুনিটি, এক ধাপ এগিয়ে আছি। তো এটা যদি আপনি হল্যান্ড কিন্তু ভালো ক্রিকেট খেলছে, আর আমরা কিন্তু মোটামুটি ক্রিকেট খেলছি, তো ওই জন্য এটা ইটস নট গ্যারান্টেড কি আপনি সেকেন্ড রাউন্ডে যাবেন, বা হল্যান্ডকে আপনি, যেহেতু হল্যান্ডের সঙ্গে 2023 বিশ্বকাপে আমরা ইন্ডিয়াতে কিন্তু আমরা পরাজিত হয়েছি, তো ওই একটা জায়গায় এখানে একটু মাইন্ডসেটের ব্যাপার আছে। আর যেটা বললাম, বাংলাদেশ এখন এমন দল কে সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে, স্পেশালি 120 বলের খেলা, কারণ 50 ওভারে কিন্তু আমরা হয়তো সাম্প্রতিক সময় ভালো খেলছি না, বাট ভালো খেলি, কেন রিকভার সুযোগ থাকে, কিন্তু এই 120 বলে রিকভার সুযোগ থাকে না। ওই একটা জায়গায় আমার মনে হয় হল্যান্ডের সঙ্গে কষ্ট করে জিততে হবে নিশ্চয়ই। কিন্তু বেলিম ভাই, একটা প্রশ্ন যেহেতু উঠছে আম্পায়ারিং নিয়ে, সেই জায়গাটা আপনি কি বলবেন? যে অনেকেই বলছে যে সেই 4টা যদি দেয়া হতো, সেক্ষেত্রে আমরা যেহেতু 4 রানেই হেরেছি, এবং অনেকগুলো হোয়াইট বলও দেখেছি যে সেগুলো আসলে দেয়া হয়নি, দর্শকরা বলছেন যে এখানে দেয়াটা যেত। দেখেন, এটা খুব মানে আইসিসি এটা এত বড় সংস্থা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটা ওরা তো ওদের তো ব্রেড অ্যান্ড বাটার আম্পায়ারদের ইচ্ছাকৃত করে না, হয়তো আমার সঙ্গে অনেক একমত হবেন না, কেন ওকেও পুরো পৃথিবী দেখছে, ওর একটা কেরিয়ার, প্লেয়ার যেমন একটা আউট কেরিয়ার। তো এটা আমার মনে হয় অবশ্যই আইসিসিকে এই নিয়মটা হওয়া উচিত। একটা দল এখন ওই 4টা যদি রান হতো, রিয়াদে যেটা আউট দিয়েছে, ওটা কিন্তু এক চোখে দেখবে যে ইটস নট আউট, বাট আম্পায়ার উনি ইনস্ট্যান্ট ডিসিশন দিয়েছে বলে এটা আউট, হ্যাঁ, কিন্তু 4 হয়েছে। এটার নিয়ম, যেমন আমি রান আউটের ক্ষেত্রে আমি অনেক আগে একটা কলাম লিখেছিলাম যে যখন ব্যাটসম্যান ডাইভ মারে, তো ন্যাচারালি যখন লাইন ক্রস করে গ্লাভসটা লেগে ব্যাটটা উঠে যায়, মানে ইয়ার দ্য ব্যাট আউট, কিন্তু আমি না, নট আউট। ইভেন এই যে এখন যে আম্পায়ার্স কল বা আম্পায়ার্স নট মানে কল করে না, আমার কাছে মনে হয় যদি অফ স্টাম্প থেকে এখান থেকে যে হিটিং দ্য স্টাম্প, ইট ইজ নট আম্পায়ার্স কল, আমার এটা আউট। কেন এমন হতো যে কোনা লাগলে বেলস পড়ে না, তাহলে বুঝতাম ওটা 50% বেশি হলে আম্পায়ার্স কল থাকে বা এরকম কিছু থাকে, তো ওই একটা জায়গা হওয়া উচিত না। যেটা আপনি বললেন এটা ভেরি ভেরি ভাইটাল, ওই দিন আম্পায়ার আউট দিয়েছে রিয়াদে, ওটা 4 হয়েছে, যদি আউট না দিত 4 কাউন্ট হতো, ওরা পরে নিত, তাহলে এই যে বা ওরা রিভিউ পরে নিত, এটা আসলে খুবই দুঃখজনক। এই যে একটা জায়গায় আরও হেলদি পলিসি হওয়া উচিত। আমার বিশ্বাস ওরা ওয়ার্কআউট করে, হয়তো এটা আমি আর একটু ডিপলি চিন্তা করে আলাপ করে আমাদের যারা বড় বড় আম্পায়ার আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করবো এটা হলে কি হতে পারে, আর এটাই হওয়া উচিত, কারণ একটা দেশ হেরে গিয়েছে। আর আম্পায়ারের ব্যাপারটা যে বললেন, হ্যাঁ, ইনস্ট্যান্ট অলওয়েজ একটা সত্যি কথা, এটা অপ্রিয় সত্যি বা অজান্তে হয়ে যায়, যে কোনো বড় প্লেয়ার বড় দল একটা এইজ বা মাইলেজ পায়, ওইটাই বাংলাদেশের কপাল। বারবার দেখেছি মাঠে, না বারবার আমাদের ছোট দল, আপনার যে কোনো বড় একটা প্লেয়ার যখন আউট দিয়ে আম্পায়ার 10 বার চিন্তা করে। আর যেহেতু এখন অনেক সুবিধা, আগে তো অনেক সাফার করেছে, 90s ওয়ার্ল্ড কাপ, 80s ওয়ার্ল্ড কাপ বলেন, বা কিন্তু এখন তো টেকনোলজি এত বেশি আপডেটেড, এখন তো আসলে তারপরে সাফার করতে হচ্ছে, ওটাই দুঃখজনক। এর মানে আমার কাছে মনে হয় এটা আইসিসিকে আরও নিখুঁতভাবে এটা করা উচিত, ঠিক আছে? কেন নাহলে আদারওয়াইজ কিন্তু এখন ধরেন বাংলাদেশ যদি কোনো কারণে ওই দিনের ম্যাচটা আমরা জয়লাভ করতাম, 4 হতো, আমরা থ্রু সেকেন্ড রাউন্ড। ফুটবল যদি ওয়ার্ল্ড কাপ দেখেন, একদম মানে এত টেকনোলজি হওয়ার পরও কিন্তু আর্জেন্টিনার ওটা কিন্তু গোল, ওই একটা সেম বাংলাদেশ। কিন্তু আমরা যেহেতু আমাদের গায়ে লাগছে, কেন আমাদের মন পড়ছে, যেহেতু আমাদের দল, এরকম তো অনেক দল অনেক ছিটকে গিয়েছে ওয়ার্ল্ড কাপ থেকে। তা আমার এটা হওয়া উচিত না। ইভেন আমি জানি না হোয়াইটেরও যেটা থার্ড আম্পায়ার কল ব্যাটসম্যান নিতে পারে কিনা, এটাও হওয়া উচিত। যেমন IPL ছিল যে হোয়াইটের ব্যাটসম্যান কল করতে পারে না, এটা হোয়াইট তখন থার্ড আম্পায়ার দিয়ে করে। কেন আপনি এটা মাথায় রাখতে হবে আম্পায়ারদেরকে,
আম্পায়ার কিন্তু খেলার জন্য আম্পায়ার না। তো এই জন্য যতটুকু আমি টেকনোলজি ইউজ করে একটা দল বা একটা প্লেয়ারকে তাকে ম্যাক্সিমাম আমি অ্যাডভান্টেজ দিতে পারি, এটাই হচ্ছে মূল কথা। অত অনেকে মনে করবে যে আম্পায়ার রেখে লাভ কি, নো, আম্পায়ারকে বুঝতে হবে, ম্যাচেরকে বুঝতে হবে খেলার জন্য আম্পায়ার জন্য খেলা। একদম বেলিম ভাই, আপনার কাছে আবারও ফিরবো। তার আগে আমার সঙ্গে দর্শক ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলি। সিফাত, আপনি আছেন শুরুতেই। এই যে বাংলাদেশ দলের যে খেলাটি আমরা দেখলাম, সেই সময় যে আউটটি নিয়ে কথা হচ্ছে, কি করছিলেন এবং নিশ্চয়ই একটা বড়সড় চিৎকার দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি লাস্টে হচ্ছে যে মুভমেন্টটা ছিল, যে আউট যেটা ছিল একদম ফার্স্টে যেটা দেখা গেছে যে চারের যেইটা ছিল যে দ্য বল ওয়াজ মিসিং দি স্টাম্প, যে বলটা হ্যাঁ একদম স্টাম্প মিস করতেছে। সো অন দ্যাট বেসিস এটা তো গেল, অ্যান্ড আফটার দ্যাট যখন হচ্ছে তৌহিদকে যেটা আউট দেওয়া হলো, মানে এক্স্যাক্টলি যেটা দেখা গেছে কোনো কিপার, কোনো ফিল্ডার, ইভেন রাবাদা পর্যন্ত এটা ফুললি আপিল করে নাই। ইজ জাস্ট লাইক আউজে সা জাস্ট নর্মাল আপিল। অ্যান্ড আম্পায়ার হচ্ছে সাধারণত এইসব আউট দেখলে একটু চিন্তা করে, উনি বাট চিন্তা এখানে করেননি। কোনো চিন্তা নাই, জাস্ট রাবাদারের হাফ আপিল যেটা বলে সেই হাফ আপিলেই হচ্ছে আম্পায়ার আউট দিচ্ছে। অলরেডি Out আউট দিয়ে দিয়ে দিলেন। ফেলছে। সো ইট ওয়াজ এ ট্র্যাজিক পয়েন্ট ফর আস। এটা আসলে আসলে এই খুবই- বিষয়টা তখন হচ্ছে নিজের মধ্যে একটা এই কাজ তখন আর মানে অলরেডি এটা হয়ে আসতেছে। আমরা 2015 সালে এটা আমাদের জন্য খুবই হার্টব্রেকিং অলরেডি ছিল। আমরা দেখে আবির ভাইয়ের আসতেছি। কাছে আমরা একটু যাই। ভাই, একটু খেলা তো বলছিলেন যে ছোটবেলায় খেলা হতো, জি জি। কোনো মজার ঘটনা আছে খেলা নিয়ে, ক্রিকেট নিয়ে? জি, খেলা নিয়ে অনেক মজার ঘটনা আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, যদি আমার ফ্যামিলি মেম্বাররা প্রোগ্রামটা দেখছেন, স্কুলে থাকতে অনেক সময় ক্লাস ফাঁকি দিয়ে খেলা হতো বিভিন্ন জায়গায়। তো সেই সব ক্ষেত্রে অনেক সময় বাসায় এসে অনেক সময় মিথ্যা কথা বলতে হইতো আর কি, যে বলতে হইতো যে না আজকে ক্লাস করেছি বা কোচিং এরকম, করে এসেছি, হ্যাঁ, অনেক কোচিং পড়াশোনা করে এসেছি। কিন্তু দেখা যাইতো যে সবসময় হয়তো বা মার কাছে বা বাবার কাছে ধরা খেয়ে যেতাম আর কি। হ্যাঁ, তারা হয়তো বা আমাদের এখন মিথ্যা বললে হয়তো বা ধরাটা ডিফিকাল্ট, বাট অ্যাট দ্যাট টাইম দেখা কথা বলতে গেলে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের কারণে বা এইসব বিভিন্ন কারণে আমরা ধরা খেয়ে যেতাম আর কি। তো তারপরে এগুলো এরকম আরো অনেক মজার ঘটনা আছে খেলা নিয়ে আর কি। আচ্ছা, তাসনুম আপু কখনো খেলেছেন ক্রিকেট? আমি ছোটবেলায় ক্রিকেট খেলতাম, ইভেন বাহ। ইন্টার পর্যন্ত আমি খেলেছি। Nice. আমি ব্যাটসম্যান ছিলাম, রাইট হ্যান্ডেড, আর এই সবসময় Highest run খেলতাম। সরি, হাইয়েস্ট রান কত ব্যাটসম্যান? 60। 60, বাহ, নাইস। ইভেন আমাদের বাসার সামনেই খেলার মাঠ ছিল, ওখানে খেলতাম। তো আমার ইন্টার পর ওখানে আর কি বিল্ডিং করে ফেলেছে, তারপর আর খেলা খেলার হয়নি মাঠটা কখনো। চলে গেছে, আর খেলা হয়নি। ওকে, এরপরে যিনি আছেন তার কাছে যাই। খেলা হতো, খেলা তো হতো বলছিলেন। হ্যাঁ, বলেছিলাম। একটু মজার ঘটনা জানতে চাই খেলা নিয়ে। মজার ঘটনা তেমন নেই। আমার বাসা থেকে হচ্ছে সবসময় ক্রিকেট নিয়ে সাপোর্ট করতো। তো লাইক হচ্ছে আমি প্রফেশনাল যখন এজ লেভেল খেলতাম 16 খেলা হয়েছে। তো যার কারণে হচ্ছে মানে সব কিছু সিরিয়াসই ছিল খেলা বিষয় এই। ওকে, নাফিদ, আপনার কাছে আসি। কোনো মজার ঘটনা, অথবা হয় না যে আমি দল সাপোর্ট করছি, আমার বন্ধুরা অন্য দল সাপোর্ট করছে, এই নিয়ে একটা তুমুল ঝগড়া মারামারি লেগে গেল, এরকম কোনো ঘটনা আছে? এরকম ঘটনা বলতে হচ্ছে আমার নানু বাড়িতে, বেসিক্যালি এটা হচ্ছে একটু ইন্ডিয়ার পাশে, তো তো আমার নানু বাড়িতে হচ্ছে বেশিরভাগ মানুষই আর কি এই ইন্ডিয়ার সাপোর্টার। তো আমরা হচ্ছে আমি আবার একটু মানে ইন্ডিয়াকে একটু কম সাপোর্ট করি। তো এটা নিয়ে আর কি অনেক ঝামেলা। যেমন আচ্ছা। 2011 সালে যখন ইন্ডিয়া শ্রীলঙ্কা যখন হচ্ছে ফাইনাল হলো, তো সবাই ইন্ডিয়া সাপোর্ট করছে, তখন আমি মানে নানু বাড়িতেই ছিলাম, বেড়াতে গেছিলাম। তো ওই মোমেন্টে আমি একাই শ্রীলঙ্কা। তো এটা নিয়ে আর কি অনেক কনফ্লিক্ট হয়েছিল, তো এটা নিয়ে অনেক পচানিও খাইছি, আবার ইন্ডিয়াও সেই ওয়ার্ল্ড কাপও জিতেছিল। তো মনে করেন যে একটু জিনিসটা একটু আচ্ছা, অকওয়ার্ড এটা তো ছিল। একটা বড় ট্র্যাজেডি, যেই দলকে সাপোর্ট করছি না সেই দল ওয়ার্ল্ড কাপ নিয়ে চলে গেল। ওকে, উর্মির কাছে আসি আমরা। মজার ঘটনা জানতে চাই ক্রিকেট নিয়ে। একবার হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের হচ্ছে খেলা ছিল, অ্যান্ড তখন দেখা গেছিল যে ইন্ডিয়াকে কিছু টিম সাপোর্ট করতেছে আর কিছু টিম হচ্ছে পাকিস্তানকে সাপোর্ট করে। তো তখন আসলে কি দুইটা মেয়েদের, আমি গার্লস স্কুলে পড়ছি, তো মেয়েদের মধ্যে হচ্ছে এখানে এক ধরনের মানে রেষারেষি শুরু হয়ে গেছে যে কোন টিমকে হচ্ছে মানে এই টিমই মানে যেই টিমকে সাপোর্ট করতেছে যে না ইন্ডিয়াকে যারা সাপোর্ট করতেছে ইন্ডিয়াই জিতবে, আবার পাকিস্তানকে যারা সাপোর্ট করতেছে পাকিস্তানই জিতবে। তো আমি হচ্ছে মেইনলি ইন্ডিয়াকে সাপোর্ট করতেছিলাম। তো এটাই আর কি আমার যতটুকু আর কি খেয়াল আছে যে একটা খেলা নিয়ে এটা তুমুল বিশ্বকাপের ঝগড়া। সময়। তারপর কে জিতেছিল সেদিন?
পরে হচ্ছে ওখানে ইন্ডিয়াই জিতেছিল। ইন্ডিয়া জিতেছিল। ওকে, এবার আমরা কুইজে চলে যাব। খেলাধুলার কথা তো অনেক হলো, এবার আপনাদের খেলার পালা। দেখা যাক কে কতটা আসলে এবারে ওয়ার্ল্ড কাপ নিয়ে খোঁজ খবর রাখেন। কুইজে যাব এবং পুরস্কারও কিন্তু এখানে রয়েছে। সো যে আগে হাত তুলতে পারবে তার কাছ থেকে আমি উত্তরটা নিব। প্রশ্ন হচ্ছে, নামিবিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচে অ্যাডাম জাম্পা কত উইকেট নেন? আবির ভাই হাত তুলেছে, মাইক্রোফোনটা আমরা একটু হ্যান্ড ওভার করে দিই। 4 উইকেট। ওয়েল, কংগ্রেচুলেশন, আপনি জিতে নিয়েছেন পুরস্কার এবং আপনার জন্য চ্যানেল 24 এর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আমরা সেটি হ্যান্ড ওভার করবো পরের দিকে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। বেলিম ভাই, আপনার কাছে আসি। বলছিলেন ব্যাটসম্যানদেরকে নিয়ে যে শুরু থেকে আসলে সেই পারফরমেন্সটা বা যেভাবে স্টার্ট করার কথা ছিল এবং 1-2 সিঙ্গেলের কথা বলছিলেন, সেটি হয়নি। যদি কোনো ব্যাটসম্যানের কনসিস্টেন্সির কথা বলি তাহলে একমাত্র হৃদয়ের নামই আসে। এর বাইরে দুটো ম্যাচ যেহেতু খেলেছে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে, এর বাইরে আর কার ম্যাচের সম্ভাবনা দেখছেন পরবর্তী ম্যাচগুলোতে? দেখেন, টি-20তে অলওয়েজ একটা অফ ফর্ম ব্যাটসম্যান যখন তখন আসতে পারে। আমি সবসময় বলি, এই ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে একটা কথা বলেছিলাম আমি, বাংলাদেশে 2 জায়গায় ভালো করার সুযোগ। একটা হচ্ছে যে 120 বলের খেলা, আপনার নেগেটিভ জিনিসটা ভর করলেও আপনি এটা একটু মাইন্ড সেট আপ করে আজকে 22 বল খেলবো। কারণ 22 বল যে আপনি আমাদের মতো দলের জন্য যদি আপনি 30 করেন, মোর দেন এনাফ। যদি আপনি অফ ফর্মে আছেন, লম্বা চিন্তা করতে হয় না। একটা মানুষ কখন প্রেশার নেয়, যখন আপনি রেজাল্ট নিয়ে চিন্তা করেন, যে কোনো ক্ষেত্রে, স্পেশালি ক্রিকেটে তো বেশি। কারণ আপনি যখন সকালে আপনার ব্যাটিং না আসে, আপনি 50 ওভার যখন ফিল্ডিং করবেন, বাট আপনার ব্যাটিং আসবে, রেজাল্ট যত দেরি করে এসে পড়লে প্রেশারটা কমে যায়, ব্যাটিং করেন। তো ওই একটা ক্ষেত্রে বাংলার 2টা সুযোগ ছিল আমি বলে যাওয়ার আগে। একটা হচ্ছে 120 বলের খেলা, দ্বিতীয়ত উইকেটটা স্লো। যেহেতু আমরা ওদের মতো অত স্ট্রোক খেলতে পারি না, 4-6-এর কথা বলছি, স্ট্রোক খেলতে পারি, 4-6 কম মারি। তো ওই জায়গায় যখন ফাঁসা উইকেট হয়, যেটা আপনি দেখছেন স্পেশালি নিউ ইয়র্কের উইকেটটা আর ইভেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটও স্লো। মানে আমি ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম, এর আগে একটা ট্যুরও করেছিলাম, বাট ওই একটা জায়গায় আমার মনে হয় বাংলাদেশের ভালো সুযোগ স্টিল আমি মনে করি। কেন আমাদের বোলিং লাইন একটু ভ্যারাইটিস, চমৎকার বোলিং করছেন গত 2 ম্যাচে দেখি আমরা, ঠিক আছে না? উইকেট স্লো, ফুল অ্যাডভান্টেজ দিচ্ছেন। ওরা স্ট্রোক খেলে অভ্যাস, এই জন্য ওরা আউট হয়ে যাচ্ছে। যদি আপনি বিরাট কোহলির কথা বলেন বা পাকিস্তানের কিছু প্লেয়ারদের কথা বলেন বা আমাদের লাস্ট ব্যাটিং দেখেন, যেহেতু আমরা টপ অর্ডার ব্যাটসম্যান অফ ফর্মে আছে, সুযোগ আছে। কেন কেউ বলছে না যে স্ট্রাইকটা 150 হইতে হবে, 40 হইতে হবে। যদি স্ট্রাইকটা 110 থাকে, ভেরি গুড, যেহেতু আপনার চেজিং 114। তো ওই একটা জায়গায় 2টা সুযোগ ছিল, যেটা আমরা কাজে লাগিয়েছি বোলিংয়ের ক্ষেত্রে, ব্যাটিংয়ের ক্ষেত্রে লাগাতে পারি। যেমন লিটন প্রথম ইনিংস যে ব্যাটিং করলে, উনি কিন্তু স্ট্রোক খেলা পছন্দ করেন, ওভার দ্য কাভার এটা। তো উনি একদম 1-2 একদম সময় নিয়ে খেলেছেন, উনি এগ্রেসিভ প্লেয়ার। তা আমরা কিন্তু ম্যাচটা জয়লাভ করেছি। হয়তো হৃদয়ের নাম আসবে, নো ডাউট, কিন্তু ওই 36 রানটা লিটনের খুব ইম্পর্টেন্ট। সেম এই ম্যাচে যদি আরেকজন যদি ওইভাবে টপ অর্ডার থেকে একজন 35-30 করতো, তাহলে ম্যাচটা আরামে জিততেন। তো ওই জন্য বলছি আমাদের এখনও ভালো সুযোগ। বাট ওই যে বললাম, যতই আমি বলি বা সাইক্লিস্ট বলে, প্লেয়াররা, কেন এখন তো আজকে প্র্যাকটিস করে ইমপ্রুভ করা সম্ভব না। মাইন্ড সেট আপ, ছোট্ট প্ল্যান, কেন টি-20তে আপনি বেশি প্ল্যান করলে ব্যাকফায়ার করবে। সিম্পল প্ল্যানকে আমি 6 ওভারে এত চাই, লস অফ 1 উইকেট। এটা অবশ্যই কোচরা বলেন, সিনিয়র প্লেয়ার যতই বলুক, প্লেয়ারটি সেট আপ করে আমি এই ম্যাচে আমাকে, যেমন ধরেন সৌম্য, উনি সেকেন্ড বলেই মারতে গিয়েছেন, ওটা সুযোগ ছিল একদম ইজি। উনি হয়তো মারা বল মারতেন, আউট হলে ব্যাড লাক, ওটা অন্য ব্যাপার। কিন্তু আমরা গতকাল যে সাকিবকে কথা, সাকিব শান্তর কথা বলেন, সাকিবের কথা বলেন, সবাই লিটনের কথা বলেন, সবাই মারতে গিয়েছি। অবশ্যই আমরা মারবো, মারা বলে মারবো, আমরা জোর করে মারতে গেছি, শর্ট বল মারতে গিয়েছি। ওটা যে পরের দিকে হৃদয় ট্যাপ করেছে, ওই একটা জায়গায় ইমপ্রুভ অনেক সুযোগ। হল্যান্ড খুব ডিসিপ্লিন বোলিং, ফলোড বাই লেফট আর্ম ভ্যারাইটিস বোলিং। যদি আমরা প্রথমে টস যদি আমরা জিততে পারি, অনেক অ্যাডভান্টেজ থাকবে। যেটা সাউথ আফ্রিকার সঙ্গে কিন্তু টস হেরেও কিন্তু আমরা ফিল্ডিং পেয়েছি। ওই জায়গায় আমরা ম্যাচ জিতে গিয়েছিলাম, কারণ আমি বলেছিলাম বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নেয়, ও জিতবে। কিন্তু অটোমেটিক ওরা টস জিতে, কেন আমি ওরা ফিল্ডিং নিতে আমি জানি না, একদম সুযোগ করে দিয়েছিল, আমরা পারিনি। নিশ্চয়ই প্রসঙ্গে ফিরবো এবং সেই সঙ্গে আসলে যেহেতু বাংলাদেশের সামনের ম্যাচটি নিয়ে কথা হচ্ছিল, এই নিয়ে কথা বলতে চাই। পাশাপাশি সৌম্যকে রিপ্লেস করা হচ্ছে, সেটা কতটা কাজে লেগেছে সেটা নিয়েও জানতে চাইবো একটা বিরতির পর। থ্যাংক ইউ। দর্শক দেখছেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর JSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না।
দর্শক আরও একবার স্বাগত, দেখছেন গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউসিং, কো স্পন্সর জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরএএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে সোনি রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন ফর্মার ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই আরও একবার স্বাগত। ধন্যবাদ। এবং আমার সঙ্গে যারা ক্রিকেট প্রেমী আছেন আপনাদেরকেও স্বাগত আরও একবার। আপনাদের কাছে ফিরবো বেলিম ভাই, আপনার কাছে ফিরে যেই প্রসঙ্গে ছিলাম, সৌম্যকে রিপ্লেস করা হলো, সেটা আসলে কতখানি কাজে লেগেছে বলে মনে হয়? না, কাজে তো লাগাতে পারে নাই, কারণ যেহেতু ফেয়ার এনাফ সৌম্য, আমি পার্সোনালি মনে করি উনি ট্রু উইকেটে ইজ এ ভেরি গুড প্লেয়ার, নো ডাউট, প্রমাণ করছে। বাট উনি এত অফ ফর্মে বা যাওয়ার আগেও বলেছিল যে কোনো লেভেল না খেলে মানে পারফরমেন্স না করে গিয়েছেন, অনেক কথা হয়েছে, ফাইন। বাট উনি এগ্রেসিভ প্লেয়ার, ম্যানেজমেন্ট মনে করেছে যে একটা চান্স নেই ওয়ার্ল্ড কাপে, কিন্তু ওর ফর্ম বলেন বা আনলাকি বলেন, খুব স্লো উইকেট, ফাঁসা উইকেটে সৌম্য নট আপ টু দ্য মার্ক। যেমন আমাদের মুস্তাফিজ ফাঁসা উইকেটে দ্য ডেঞ্জারাস বোলার, ঠিক আছে? তো ওই সেম ও ট্রু উইকেটে সৌম্য খুব ভালো প্লেয়ার। তো ওই একটা জায়গায় সৌম্যর জায়গা তো বোঝা যাচ্ছে যে উনি একদমই অফ ফর্মে। তো ওই একটা জায়গায় সুযোগ নিয়েছে, শান্তকে ওপেন করিয়ে লো অর্ডার, যেহেতু 4 ছক্কা একটা দরকার, ওকে এজ এ পিঞ্চ হিটার হিসাবে নিয়েছে, সরি ফিনিশার হিসাবে অনিককে, যে একটা যে ছক্কা মারলে কাম। তো ওই একটা জায়গায় উনি করতে পারেননি, করা দরকার ছিল। কেন এই টাইপের প্লেয়ার রিয়াদ বা অনিক, ওরা ওই টাইপের, ওদের আশা করবো যে আমি বলবো 150 স্ট্রাইক হবে, 125-30 স্ট্রাইক হওয়া দরকার। কে বেশি না, 7টা বল খেলবে 14 রান, বা 14ই ভাইটাল হবে। যেমন রিয়াদের শ্রীলঙ্কার সাথে 6টা, হৃদয়ের 3টা 6 খুবই এফেক্টিভ ছিল। বাট রিয়াদের ওই যে বাজে বলে 6 মেরেছে শ্রীলঙ্কার সাথে, অলদো বাজে বল, কিন্তু ওটা একদম 6-এ পরিণত হচ্ছে। সেম লাস্ট ম্যাচ রিয়াদ, যদি ওই ম্যাচটা একদম কনফার্ম 6 বল, জানি না কেন 6 নেই, মাঝখানে লেগেছে, সব কিছু ঠিক আছে। তো ওই জন্য অনেকের ওই জায়গাটা একদম ফেয়ার এনাফ ছিল, বাট উনি পারফর্ম করতে পারেন না। স্টিল আমি মনে করি যে ওনার সুযোগ আবার আসবে। আর আমার মনে এই পরের ম্যাচটাতে কি দেখতে পাচ্ছেন, যদি একাদশের কথা বলি, সেক্ষেত্রে সৌম্যকে কি আবার আনা হবে নাকি? না, আমার মনে না, সেম দলই থাকা উচিত। যেহেতু একটা প্লেয়ারকে যখন আপনি অফ দিচ্ছেন, কেন সে রান করতে পারছেন, আপনি উইদিন নাইট যদি আবার নিয়ে আসেন, ঠিক আছে, একান্ত যদি ইঞ্জুরি প্রবলেম না হয় বা অন্য কোনো প্ল্যান থাকে, আমি আরেকটা ফাস্ট বলার নিব, তো সৌম্যকে আমি কখনোই বলি না যে উনি পিওর ব্যাটসম্যান হিসাবে খেলবে। হয়তো অনেকে নেওয়ার আগে বলেছে যে উনি 2-4টা ওভার বোলিং করতে পারেন। টপ লেভেলে আমি মনে করি ওই 2-4টা বোলিং, ওটা হয়তো মানে 10 ম্যাচে একটা হতে পারে, এটা হওয়া উচিত না। বাট আমার মনে হয় সেম দলই থাকবে ইনশাল্লাহ হয়তো। আর যেহেতু এখন জুনিয়র সাকিবও চমৎকার বোলিং করেছেন, আমার মনে হয় সেম দলই থাকবে। জানি না শরীফুলের কী অবস্থা এখন। আচ্ছা, ওয়েল, এইবারে একটু আগামী ম্যাচ নিয়ে যদি জানতে চাই, নেদারল্যান্ডের সঙ্গে যদি কোনোভাবে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে হয়, সেক্ষেত্রে কত রান সেফ জোন মনে করছেন? ডিফিকাল্ট, যতটুকু ক্যাশ করা যায়। যখন আপনার উইকেট পারমিট না করে, তখন আপনি কী করবেন? আপনার সিম্পল প্ল্যানে যাবেন, যেটা আমি উইকেট কম হারাবো 6 ওভারে, হয়তো 60-এর জায়গায় আমার হয়তো 50 আশা করে সবসময় মানুষ, ওই জায়গায় আমি হয়তো এত বেশি না, আমি 6 করে নিলে বা 40 হলে গুড এনাফ, লস অফ 1 উইকেট, ওগুলা ওই একটা জায়গায় যে ভালো স্টার্ট করতে পারে বাংলাদেশ। যেহেতু আপনি জানেন যে আমাদের টপ অর্ডার অলওয়েজ লাস্ট 5-6 ম্যাচে রানই করছেন না, ঠিক আছে, লিটনের 36 যদি বাদ দিই, তো ওই একটা জায়গায় এত সহজ হবে না। কারণ অলওয়েজ চেজিং যেমন টাফ হচ্ছে, স্টার্টিংয়ে জানে না কোন রান সেফ। তো এই জন্য বলছি যে যেহেতু উইকেট ডিমান্ড করছে না যে মনে করবে, তখন এটা কিন্তু বলা মুশকিল। আপনি হয়তো কালকে মনে হচ্ছে ডিমান্ড করে নেই, কিন্তু নেক্সট ডে হতেও পারে ওরা বাজে জুসি বল দিয়েছে বা ওর জোনে বল দিয়েছে। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম যতটুক করতে পারে, তারপরেও ছোট প্ল্যানগুলো থাকবে। 6 ওভার আমি এটা চাই, লস অফ 1 উইকেট। আমি লাস্ট 4-5 ওভারে, যেটা সাউথ আফ্রিকা কিন্তু করেছিল এগেন্স্ট বাংলাদেশ, পারে নেই। মিলার কিন্তু অ্যাটাক করেনি 5 ওভার পর্যন্ত, 4 ওভার, 3 ওভার অ্যাটাক করতে গিয়ে আউট হয়ে গিয়েছেন। তো ওই একটা জায়গায় বাংলাদেশকে এই ছোট্ট প্ল্যান খুব মানে একদম মানে ট্যাকফুলি করতে হবে, বললেন স্মার্ট ক্রিকেট। আপনি যখন চিন্তা করবেন না আমি 2 ওভার আছে, 2 ওভারে 12, আমি আশা করবো 30 নিব বা 24 নিব না। আপনি যদি ডিমান্ড করছেন, আপনি তখন 12 বলে আপনি 15 বা 18 নেন, মোর দেন এনাফ। ওই একটা প্ল্যান করতে যদি প্রথমে ব্যাটিং করে, আমার কাছে মনে হয় বাংলাদেশ, আমি জানি না কী করবো, হয়তো টস জিতে মনে হয় প্রথমে বলিংই নেবে। বেলিম ভাই, আপনার কাছে আবারও ফিরবো এবং আজকে যেহেতু ইন্ডিয়া এবং ইউএস এর ম্যাচ রয়েছে, সেই ম্যাচ নিয়ে কথা বলতে চাই। তার আগে একটু আমার সঙ্গে ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের কাছে ফিরবো। আপনাদের জন্য আরও একটি কুইজ কিন্তু রয়েছে, বাট কুইজের আগে সিফাত আপনার কাছে একটু মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করি। খেলা নিয়ে জানতে চাই, বাংলাদেশ দলের সঙ্গে তো বহু মানে একদম ছোটবেলা থেকেই একটা উত্তেজনা থাকে ক্রিকেট নিয়ে, তবুও কখনো হয় না যে বাংলাদেশ দল হেরে যাওয়ার পরে একটা বিশাল কান্নাকাটি,
যদিও অভ্যস্ত আমরা, তবুও এরকম কোনো ঘটনা আছে কিনা? যদি মানে স্পেসিফিক্যালি ঘটনার কথা বলতে হয় তাহলে সেটা হচ্ছে এশিয়া কাপের ম্যাচ, ফাইনাল সেই ম্যাচ, 2 রানে হারাটা। সেই 2 রানে হারাটা। মানে স্টিল নাও আমি মানে মনে করছি আমি জাস্ট ম্যাচটা শেষ করে মানে খাবার খেতে গেছি, মানে আমার গলা দিয়ে খাবার নামতেছিল না। মানে ইট ওয়াজ জাস্ট শকিং মুভমেন্ট যে হচ্ছে এত ভালো খেলার পরও লাস্ট 2 রানে আমরা ম্যাচ হেরে গেছিলাম। অ্যান্ড ইন্ডিয়ার সঙ্গে সেটিও আবার মানে ওই শক এখনো হচ্ছে নিজেদের মধ্যে থাকে যে হয়তো ওই ম্যাচটা জিতলে এখন আমাদের কাছে একটা এশিয়া কাপ থাকতো। একদম। এবং সেই ম্যাচটির কথা যেহেতু বলছিলেন, আমারও সেই আমি বলতে চাই দৃশ্যটা একটু। নিশ্চয়ই বেলিম ভাই আমারটা হচ্ছে এটা ঠিক আছে, এটা আমি মাঠে ছিলাম, আর এটা আমি টিভি লাইভে ছিলাম ইন্ডিয়ার সাথে মাহমুদুল্লাহ আর মুশফিকের দাওয়ার। ওটা আমি এখনো মানতে পারি না। 2016 ওইটা জিতলে আমরা মানে হ্যাঁ, না না বোধহয় মিরপুরে হয়েছিল বোধহয় নাকি? না না, ওটা ইন্ডিয়ার মাঠে ছিল। ওই যে 3 বলে 2 রান লাগতো। 3 বলে রাইট রাইট, যেটা মাহমুদুল্লাহ মুশফিক মারলো, মুশফিক চিপ ইন করে 4 রান। হ্যাঁ, ওইটা মানতেই পারি না, আমি এখনো মানতে পারি না। মিডন দিয়ে হার্দিক ও, পান্ডিয়া sorry, আমি, ইন্ডিয়া মিডন হচ্ছে- দিয়ে হার্দিক পান্ডিয়ার কাছে 2টা ক্যাচ গেছে। মানে Right. হার্দিক পান্ডিয়ার বল ছিল, হ্যাঁ। দেন একদম। হচ্ছে Mid ফার্স্ট wicket-এ। মিড উইকেটে হচ্ছে একটা শর্ট বল পুল করে একটা ফুল টস বল মাহমুদুল্লাহ, And- ওইটা আমি মানতে পারি না একদম। আর এগেন্স্ট ইন্ডিয়া তো আরো বেশি। ওই ম্যাচে হচ্ছে একটা ছিল সাব্বির রহমান যেই বলটা দিয়ে স্ট্যাম্পিং হয় ওই বলটা হোয়াইট কল ছিল, বাট আম্পায়ার ওটাতে হোয়াইট কল দেয়নি। আচ্ছা, সাব্বির রহমান ওখানে হচ্ছে- এক রান। হ্যাঁ, ওইখানেও একটা রান আসে আমাদের, মানে ওই ম্যাচটা সেক্ষেত্রে ম্যাচটা সুপার ওভারে যেতে সুপার ওভার পারতো। ম্যাচে যেতে পারতো, বাট ওই কলটা মানে সাব্বির রহমানকে স্ট্যাম্পিং করেছে। অ্যাজ উই নো দ্যাট হোয়াইট বল হলেও সেটা স্ট্যাম্পিং করা যায়, বাট স্ট্যাম্পিংটাকে ধরা হয়েছে, বাট ওটাকে হোয়াইট বল দেওয়া হয় নাই, যেখানে বল মানে বডি টাচ ছিল না, কোনো কিছু টাচ ছিল। একদম। ওটা এবং দাম এই দাম দুটো লেগেছিল মনে ম্যাচের আছে কথা আপনার? বাঙালি যারা ক্রিকেট প্রেমী জীবনেও ভুলতে পারবে না। আবির ভাই, আপনার কাছে আসি, এরকম কোনো মোমেন্ট আছে কিনা যে মোমেন্টে একটু আমি কান্নাকাটি করতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সিফাত যে কথাটা বলেছে আমি তার সাথে একমত যে এশিয়া কাপ 2012 সালে যেটা ছিল পাকিস্তান এগেনস্টে, এবং ওদের তখন বলার ছিল এজাজ চিমা, লাস্ট ওভারটা করেছিল, এবং মনে আছে যে লাস্ট ওভার 9 রান লাগতো। কিন্তু আমার ওই সময় একটা জিনিস খারাপ লেগেছিল যে মাহমুদুল্লাহ ভাই ওই সময় কিন্তু উনি স্ট্রাইক নিয়ে খেলতে পারতেন, কিন্তু ওইখানে ওনার অপর প্রান্তে একজন বলার ছিল, কিন্তু উনার 3টা বল স্ট্রাইক করতে হয়েছিল। এটা একটা। আরেকটা হচ্ছে আপনি জাভেদুর ভেলিম ভাই যেটা বললেন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলাটা 2016 সালের ওয়ার্ল্ড কাপ ম্যাচের ওই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া যদি হারতো এবং ইন্ডিয়া কিন্তু ওই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেত, ওই ম্যাচটা এরকম ছিল। এবং তখন হচ্ছে ওই যে 3 বলে 2 রান লাগতো, তখন মুশফিক আউট হয়, তারপর মাহমুদুল্লাহ আউট হয় এবং লাস্ট বলে রান আউট করে ধোনি। এটা আরেকটা আমি অ্যাড করতে চাই, সেটা টি-20 না, সেটা হচ্ছে আপনার 50 ওভার ম্যাচ 2015 সালে যে ম্যাচটা আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যেটা হোস্ট ছিল 2015 সালে, যে বাংলাদেশের যে রুবেল আহমেদের বলে রোহিত শর্মার যে একটা নো বল হয়েছিল, আলিমদার এম্পায়ার ছিলেন, উনি নো বলটা দেয় নাই, এবং সেটা মাশরাফি অনেকবার আবেদন করেছিল যে ওটা একটা ভ্যালিড নো বল ছিল। এবং ওইখানে খারাপ লেগেছিল যে আলিমদারের মতো, তখন আলিমদার ছিল নাম্বার 1 র্যাঙ্কিংয়ের আম্পায়ার, এবং সে থার্ড আম্পায়ারও কল করে নাই, মানে থার্ড আম্পায়ার তার কল করা উচিত ছিল আমার মনে হয়। এবং তখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা অনেক মানে ডিপ্রাইভড হচ্ছি আম্পায়ার দ্বারা। সেটা আরও বেশি প্রমাণিত হলো যে লাস্ট ম্যাচটা আমরা দেখলাম, যদিও ওইখানে আমাদের অনেক ভুল ছিল, আমাদের টপ অর্ডার বরাবরই ব্যর্থ করছে আর কি আপাতত। এখন ফর্ম নাই, এখন ইউএসএ পিচ অলওয়েজ ড্রপ ইন পিচ থাকতেছে, ওদের হচ্ছে স্লো বাউন্স হচ্ছে, এক্সট্রা বাউন্স পাচ্ছে। কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমাদের ম্যাচটা উইন করা দরকার ছিল, কারণ আম্পায়ারের ডিসিশন তো আমাদের হাতে নাই, বাট আমাদের হাতে যে বিষয়গুলো ছিল যে আমরা ভালো ক্রিকেট খেলবো। লাস্ট ম্যাচে ওই যে লাস্ট ওভারে 3টা ফুল টস বল ছিল কেশব মহারাজের, একটা যদি আমরা কাজে লাগাইতে পারতাম তাহলে আমার মনে হয় যে আমরা ম্যাচটা থ্রু করে যেতাম আর কি। তো এটা দুঃখ লাগছে, বাংলাদেশের খেলার সাথে আসলে আমাদের আবেগ অনেক জড়িত, আমরা ক্রিকেট প্রেমী নেশন, তারপরও সবসময় বাংলাদেশের খেলাটাকেই পছন্দ করি। ওকে, ঠিক আছে, এবার আমরা কুইজে চলে যাচ্ছি, এবং যিনি সঠিক উত্তর দিতে পারবেন, মানে সবার আগে যে হাত তুলবে তার উত্তরটাই কিন্তু আমি নিব। টি-20তে যুক্তরাষ্ট্রের সাথে তারকাবহুল সাবেক চ্যাম্পিয়ন ভারতের কতবার মুখোমুখি হয়েছে? ভারতের ওয়ার্ল্ড কাপ, ও যে কোনো ম্যাচ, টাফ কোশ্চেন। শুধু টি-20 বিশ্বকাপ, টি-20-র কথা বলছি। আচ্ছা, একটু মানে প্রপারলি বলতে হবে, হাত তুলে মাইক্রোফোন নিয়ে কে বলবে? আচ্ছা, সে আগে হাত তুলেছে, সামনে একবারও হয়নি। একবার হয়নি। ওকে, ওয়েল, কংগ্রেচুলেশন। এবং দুঃখিত, আপনি আগে বলার চেষ্টা করছিলেন, কিন্তু যেহেতু আগের পুরস্কারটা আপনার কাছে চলে গিয়েছে, তো আমি এবার একটু গিফটটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। এবং দুজনকেই আরও একবার অভিনন্দন।
আর আজকে আসলে যারা আছেন আমার এখানে, আমার মনে হয় যে সবাই ভীষণ আসলে পারদর্শী খেলা নিয়ে। প্রথমে আবির ভাই আপনাকে Thank you very একটু much. পুরস্কারটা হ্যান্ড ওভার করতে চাই, এবং সিফাত অভিনন্দন, অভিনন্দন দুজনকেই। একটা তালি দিয়ে দিই আমরা। থ্যাংক ইউ সো মাচ। বেলিম ভাই, আপনার কাছে ফিরতে চাই আজকের ম্যাচ নিয়ে, ইউএসএ বনাম ইন্ডিয়া। কি দেখছেন আসলে এই ম্যাচের ফিউচার? কারণ ইউএসএ কিন্তু অনেক দুর্দান্ত ফর্মে রয়েছে। না অবশ্যই নিঃসন্দেহে। ওরা যেভাবে ক্রিকেট খেলতে, সত্যি কথা কি, যদি কানাডার সাথে বলেন জয়লাভটা 194 চেস করা, আর টাফ ফলোড বাই স্লো উইকেট, ফলোড বাই খুব গুছায়, মানে ভেরি মাচ কনফিডেন্স। এমন না যে তারা ফ্লুকে করেছে, একদম আপনি ম্যাচটা দেখেন খুব প্ল্যান করে করে তারা কখন মারতে হবে, কখন স্ট্রাইক রোটেট করতে হবে, সব কিছু ওটাই প্যাকেজ দিয়েছে পাকিস্তানকে। ওদের বিশ্বাসের জায়গা অনেক এগিয়ে আছে। আর এটা মাথায় রাখতে হবে, আমরা যারা হয়তো দেখি ফলো করি ওরা জানে, এবার সাধারণ দর্শক জানে না। ইউএসএ কিন্তু ওদের 5-6টা প্লেয়ার কিন্তু তারা প্রফেশনাল লিগ খেলে, তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি খেলে। আমাদের ওদের 2টা প্লেয়ার আমাদের ঢাকার বিপিএলও খেলে গিয়েছেন। তো ওই 2টা বা 1টা, তো ওই একটা জায়গায় তারা কিন্তু অ্যাডভান্স। আমরা বলি না যে 3 মাসের প্র্যাকটিসে একদিনে ম্যাচ খেলার সমান, ওরা কিন্তু টপ লেভেল। আর এখন রিসেন্ট পাস্ট এমন হয়ে গিয়েছে যে প্রচুর ম্যাচ খেলে, আগে এত ফ্যাসিলিটিস ছিল না। তো আর ওদের এত কোয়ালিটি ম্যাচ খেলে, যেমন আমরা স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এদেরকে কেন ভয় পাচ্ছি আমি পার্সোনালি, আমি কেন, ওরা আমার কাছে কিন্তু অনেক পিছিয়ে ছিল। আইসিসির সময় কথা বলছি, জিম্বাবুয়ে তো অনেক আগে থেকে কোয়ালিফাই করতে নিশ্চয়ই। তার মানে বেলিম ভাই, আপনি বলছেন যে ইউএসএরও একটা সম্ভাবনা রয়েছে। আজকে ভালো- ম্যাচটা খুব সংক্ষেপে এক আচ্ছা। কথায় যদি জানতে চাই, প্রথমে ইউএসএ ব্যাটিং করতে নামলে কি আশা করছেন, কত না, করতে পারে? অবশ্যই ইউএসএ অনেক চ্যালেঞ্জিং ম্যাচ, কেন ওরা যদি এটা ভালো খেলে ওদের ফিউচার কিন্তু খুব ভালো হবে। আর ইন্ডিয়া অবশ্যই চাবে তাদের কমফোর্টেবল জিতে নিজেকে ঝালাই করার জন্য সেকেন্ড রাউন্ড। তো অবশ্যই ইন্ডিয়া এগিয়ে থাকবে। আর ইউএসএ বললাম তো, তারা একটা সারপ্রাইজ প্যাকেজ দেবে, কারণ ইন্ডিয়া জিতবে, তো যতই ওরা ভালো খেলুক 70% ইন্ডিয়া এগিয়ে নিশ্চয়ই থাকবে। ইন্ডিয়া। অনেক ধন্যবাদ বেলিম ভাই, অনেক ধন্যবাদ। এবং যারা ক্রিকেট প্রেমী আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, অনেক ধন্যবাদ। সবার জন্য শুভকামনা থাকলে, এবং অবশ্যই আমরা নিঃসন্দেহে আশা করবো যে বাংলাদেশ দল আগামী ম্যাচটি খুব ভালো খেলবে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ দর্শক। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, এবং আপনারা দেখছিলেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ফায়া হাউসিং, কো স্পন্সার্ড জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে।